This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, কি হচ্ছে বলুন তো? এতদিন আমরা জানতাম জলই জীবন, কিন্তু জলই আস্তে আস্তে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাস্তাঘাটে কি বেরোবো, রাস্তাঘাটে বেরোলেই তো সেখানে খানা খন্দ, মানে পথ চলাই দায়। আর দুর্নীতিতে বারবার রাজনৈতিক দলের নেতাদের নাম জড়ায়, সাংসদদের নাম জড়ায়, বিধায়কদের নাম জড়ায়, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই কি কোথাও ঢোক গিলতে হয়? কেন এই কথাগুলো বলছে, এগুলো ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরবো। তবে হটস্পটে আজকে আমি 3টে ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আজকে প্রথম ইস্যু কি, ঢোক গিললেন কীর্তি। অর্থাৎ বুঝতেই পারছেন আমি কোন সাংসদের কথা বলছিলাম ঠিক একটু আগে, কিন্তু তিনি কোন দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেন, কেনই বা তাকে ঢোক গিলতে হলো, ইন ডিটেল জানাবো আপনাদেরকে। আজকে দ্বিতীয় ইস্যু, জলই বিপদ। জীবনটা দেখুন কাটা রয়েছে, বিপদের থেকেও মৃত্যু বললে হয়তো আরো স্পেসিফিক হবে। কেন? বিরাটির ঘটনা গতকাল দেখেছি, কিন্তু আজকে ঠিক কি আপডেট হলো, পরিস্থিতির কি কোনো রকম উন্নতি হলো এলাকার একরত্তিকা হারানোর পর, দেখাবো আপনাদেরকে। তৃতীয় বিষয় কি, সড়কের নরক যন্ত্রণা। সড়কের নরক যন্ত্রণা সারা বছর আমরা দেখি, তার উপরে একটু বৃষ্টি হলে সদ্য ঠিক হওয়া রাস্তাগুলো কিভাবে খারাপ অবস্থা রয়েছে। 4 চাকা 2 চাকার মানুষ কিভাবে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছে। শুধুমাত্র মফস্বল বা গ্রামের দিকের এই ছবি নয়, শহর কলকাতাতেও এই ছবি। ঠিক কোন কোন গুরুত্বপূর্ণ রাস্তায় এই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে মানুষকে, দেখাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে আমরা কীর্তি আজাদের দিকে নজর রাখি। অনেকেই বলছেন কীর্তি আজাদ নিজের আজাদই হয়তো কাটলেন। দলেরই একাংশের বিরুদ্ধে ইডি সিবিআই চেয়েও পিছু হটলেন তিনি। ইসিএল এ দুর্নীতির অভিযোগে দলেরই জেলা সভাপতির ঘনিষ্ঠদের দিকে আঙুল তোলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। পুলিশে অনাস্থা প্রকাশ করে ইডি সিবিআই চেয়ে কয়লা মন্ত্রীকে চিঠিও দিয়ে ফেলেছিলেন কীর্তি আজাদ, কিন্তু দলের একাংশের বিরুদ্ধে ফোঁস করেও কয়েকদিনের মধ্যে ঢোক গিলতে হলো তৃণমূলের কীর্তিকে। জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার মন্তব্য, তৃণমূলের ক্রিকেটার সাংসদের তোলা দুর্নীতির অভিযোগ থাকতে চাইছে কে? তৃণমূলে থেকে সরব হওয়ার পরিণতি কি এটাই তার নিদর্শন? আক্রমণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যখন বিরোধীদের পক্ষ থেকে এরকম আক্রমণ এসেছে, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে উত্তর তো আসবে, তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও তো ফায়দা তুলতে ভুলবে না। আমরা দিদির কীর্তি, দাদার কীর্তি সিনেমা দেখেছিলাম, এখন দিদির দৌলতে আর এক কীর্তি আজাদের কীর্তি দেখলাম। থুতু ফেলে কিভাবে চাটতে হয় কীর্তি আজাদ দেখিয়ে দিলেন। বাংলার পলিটিক্স অত সহজ নয় দাদা। বাংলার পলিটিক্সে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ওখান থেকে ধার করে নিয়ে এসছে, আরো অনেক বিপদ অপেক্ষা করছে, সাবধানে চলুন। দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে, দুর্নীতি কিংবা এই যে স্বজন পোষণ ইত্যাদি যদি কোথাও হয়ে থাকে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সাপোর্ট করেন। এটা ব্যর্থহীন ভাষায় বলা হয়ে গেছে। এবার কে পিছবে কে এগোবে এটা তাদের দায়িত্ব, যে দুর্নীতি করছে তার দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যাও শশী পাঁজা গিয়ে মন্ত্রী করেছি তুমি গিয়ে চুরি করো, বললে দায়িত্ব তাহলে আমার থাকবে। এমনি কীর্তি আজাদের মতো মানুষ ঠিকই নামকরা ক্রিকেটার ছিলেন একসময়, এই দল ওই দল অনেক কিছু করেছেন। পশ্চিমবাংলার মানুষের যন্ত্রণা কতটা বুঝবেন জানি না। এই যে বাংলাভাষীদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে, এইসবের তার বোঝার খুব একটা কথা না। যাই হোক, এটা মনে করে লিখেছিলেন, যা বুঝছি কড়কানি খেয়েছেন, কোথাও হচ্ছে আমরা যাকে বলি একদম গাঁতন খেয়েছেন, খেয়ে এখন বিকেলবেলা এসব ফিরিয়ে নিচ্ছেন। কীর্তি আজাদের কীর্তি এবং তা নিয়ে সমালোচনা। আরো এক দাদার কীর্তি আপনাদেরকে দেখাই, যে দাদার কীর্তি আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি। ওই যে হুগলি চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার, যার ভিডিও, যার কীর্তি বারবার ভাইরাল হয়েছে। আজ তো ফ্রেন্ডশিপ ডে, সেই ফ্রেন্ডশিপ ডেতে তারই এলাকার সাংসদ রচনার সঙ্গে সংঘাতে ইতি টানার চেষ্টা করলেন এই দাদা। শেষ নালিশ সাংসদের কাছে কার্যত নতমস্তক চুঁচুড়া তৃণমূল বিধায়ক। আর রচনার সঙ্গে সংঘাত শেষ করে সন্ধি টেনেই গোটা ঘটনার জন্য সিপিএম বিজেপির ঘাড়ে দায় ঠেলতে চাইছেন অসিত মজুমদার। অর্থাৎ নিজে এমন মন্তব্য করছেন যে মন্তব্যের জন্য বিতর্ক তৈরি হচ্ছে, যে মন্তব্যের জন্য দলকে অস্বস্তিতে পড়তে হচ্ছে, যে মন্তব্যের জন্য সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে পড়ছে, কিন্তু সেই মন্তব্যের দায় তিনি কাদের দিকে ঠেললেন? বিজেপি এবং সিপিএম এর দিকে। তিনি কি বলছেন? যে সিপিএম বিজেপি রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই অসিত মজুমদারের সম্পর্ক খারাপ হোক সেটা চায়।
এরপরই তার মন্তব্য, রচনা তার বোনের মতো। আজকের বক্তব্য শুনি, তারপর পরেরটা যাচ্ছি, মানে কেন এই পরিস্থিতি তৈরি হলো সেটাও শোনাবো। তবে আজকের কথা শুনুন অসিত মজুমদারের। কেন এই ভুল বুঝাবুঝিটা হচ্ছে, এর পেছনে সিপিএম বিজেপি কেউ আছে, অবশ্যই আছে, যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে। তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক। 2026-এ আমাদের টার্গেট মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে। আমার সাথেও কোনো সম্পর্কের অবনতি হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে, আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসাথে কাজ করব, আগামী দিন এই প্রতিশ্রুতি নিলাম। আমি কোনো ব্যাপার নিশ্চয়ই এর মধ্যে বিজেপি সিপিএমের লোক ঢুকে আছে, যারা আমাদের সেজে আছে, এটা আমি রচনাকে বোঝাবো এবং আমরা ভাই বোনের মতো কাজ করব দলে। অসিত মজুমদার তিনি দুঃখিত, ভবিষ্যতে এমনটা আর হবে না। হাত ধোয়ার চেষ্টা করলেন বটে, কিন্তু হাত কি ধুতে পারলেন? মানে মানুষকে এত সহজে সবকিছু ভুলে যায়, মানুষকে ভুলে যাবে। এই কদিন আগে ঠিক কিভাবে টাসলটা শুরু হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শুনবেন নাকি? চলুন আরো একবার আপনাদের বরং মনে করিয়ে দিই ঠিক কি হয়েছিল, কেন আজ ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন এই অসিত মজুমদার। দল কিছুটা জানে, ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভিডিওস, অনেকে অনেক কিছু জানেন, আর নিশ্চয়ই জানবেন। উপর মহলে আমি খবর পাঠাবো, যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো। ম্যানেজিং কমিটি জানে না স্কুলে বাইরের কাজ হচ্ছে, মেয়েদের স্কুল। এর শেষ আমি দেখি, আমি ম্যানেজিং কমিটির মেম্বার, স্কুলে কাজ হচ্ছে একদিনে শেষ হবে আমি জানি না। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে। আমি তখন দিদিমণিকে বললাম, এই যে লেবার আপনি চেনেন এদের কন্ট্রাক্টরের লেবারকে, কোন লেবার কোন মেয়েটাকে নিয়ে কি করে দেবে? হ্যাঁ, আপনি তো মায়না পাবেন, সরকারের তো মুখ পুড়বে। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই। শুনলেন স্মার্ট ক্লাস নিয়ে আনস্মার্ট ফাইট কিরকম। অসিত মজুমদারের ট্র্যাক রেকর্ড অবশ্য এরকমই, মানে তিনি এরকম বারবার বলে থাকেন, যার জন্য বিতর্ক তৈরিও হয়। এবার আমরা একটুখানি রাজ্য রাজনীতি, ভোটের রাজনীতির দিকে নজর রাখি। জানেন তো, বারুইপুর ময়নার পর আরো 2 বিধানসভায় ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। সিইও দপ্তরে ইতিমধ্যে তলব করা হয়েছে আরো 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে। কোন জায়গাগুলো একটু মেনশন করে দিই, নন্দকুমার এবং রাজারহাট গোপালপুর বিধানসভা, অর্থাৎ শহর কলকাতা লাগোয়া রাজারহাট গোপালপুর বিধানসভাতে এবার ভুয়ো ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। কিভাবে তালিকায় 102 ভুয়ো ভোটারের নাম এলো জানতে চেয়ে ইতিমধ্যে তলব করা হয়েছে এই 2 বিধানসভার দায়িত্বে থাকা ইআরওদের। বিএলওরা কি আদৌ যাচাই করেছেন নথি? খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। গাফিলতি প্রমাণ হলে কড়া ব্যবস্থা ইআরওদের বিরুদ্ধে নেওয়া হবে, খবর কমিশন সূত্রে। এবং এই বিএলওদের ভূমিকা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, কারণ বেশ কিছু অবৈধ নথি তারা পেয়েছে, তারা কোনো রকম ফিল্টারিং না করে সেগুলোই সাইটে আপলোড করে দিচ্ছে এবং তার থেকেই ভোটার কার্ড তৈরি হচ্ছে, তার থেকেই এই ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে। এরকম তো আপনাদের কাছে অনেক দুর্নীতি অভিযোগ আমরা তুলে ধরেছি। এবার একটু অদৃশ্য রিগিং এর ছবি বা অদৃশ্য রিগিং এর খবর আপনাদের সামনে তুলব। বৈধ ভোটার বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে, অর্থাৎ ভুয়ো ভোটার ইনক্লুড করা নয়, যারা বৈধ ভোটার তাদেরকেও নাকি বাদ দেওয়া হচ্ছে, সেরকম ষড়যন্ত্র চলছে। মহারাষ্ট্র মডেলে কারচুপির চেষ্টা চলছে। কমিশন ও বিজেপিকে এভাবেই নিশানা করছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। অনুপ্রবেশকারীদের স্বার্থে সওয়াল করছেন এসআইআর নিয়ে টিএমসির লাফালাফি বন্ধ হবে, হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। অর্থাৎ এই বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকা, এই নিয়ে 2 রাজনৈতিক দলের মধ্যে কিভাবে চাপানুতার চলছে একবার দেখুন। এবং ইনভিজিবল একবারই রিগিং করার যে প্রয়াস আর মানুষের ভোটটা বাদ দেওয়ার এই যে অদ্ভুত এই প্রয়াসটা, সেটাকে আমরা একটু নজর রাখছি এবং উই আর কেয়ারফুল অ্যাবাউট। এবার রইল বিরোধীরা চেঁচামেচি অনেকই করে, বুথ লেভেল এজেন্টস তাদের নেই, বুথ লেভেল অর্গানাইজেশনও তাদের নেই, কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু আমার তো মনে হয় এই জন্যে তারা যখন বুথ লিস্ট নিয়ে এবার
তারা নেমে পড়েছে। মানে বুথ লেভেল অর্গানাইজেশন যখন নেই, তাহলে বুথ লিস্টকে যদি ম্যানিপুলেট করে মহারাষ্ট্র মডেল করে, দিল্লি মডেল করে যদি জেতা যায়। দেখুন, এসআইআর তো এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে। আমি যেটা বারবার বলছি, 2002-03 পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে 20 লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এরকম নাচন কোদন তো আমরা দেখিনি, হঠাৎ এখন নাচন কোদন শুরু হয়ে গেছে, যে যার মতো নাচছে। বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএ তে ফর্ম ফিল আপে সাহায্য করবে। বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে। আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি। তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি নাচানাচি, এই লাফালাফি নাচানাচি আমরা যে গান চালাচ্ছে না, সেই গানের বক্সের তারটা কেটে দেবো, দেখবেন গানও বন্ধ, নাচানাচিও বন্ধ হয়ে যাবে। এই সুকান্ত মজুমদার ঠিক যেখানে শেষ করলেন না এসআইআর নিয়ে, ঠিক সেই জায়গা থেকে আরো এক পা এগিয়ে হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় এসআইআর হলে 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমের নাম বাদ যাবে। কিভাবে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী, একবার শুনুন। हर बूथ में मिलेगा बांग्लादेशी मुसलमान और रोहिंगा वोटर। 1 करोड़ के आसपास बंगाल में 1 करोड़ के आसपास बंगाल में रोहिंगा है, बांग्लादेशी मुसलमान है, डेथ वोटर है, डबल एंट्री वोटर है, फेक वोटर है। ये सबको इलेक्शन कमीशन को डिलीट करके पहले सूची को साफ सुथरा बनाना चाहिए। অর্থাৎ রাজ্য রাজনীতিতে এসআইআর নিয়ে জলপ্রমূর্ষ করাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ মানে সাধারণ ভোটারদের জীবনে এই জলই তো কোথাও যন্ত্রণা বা বিপদ বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিরাটিতে আপনাদের দেখিয়েছি এক ব্যক্তির প্রাণ গেল, কিন্তু সেখানে পরিস্থিতির কোনো রকম উন্নতি হলো, বরং উল্টে এই মৃত্যু নিয়ে, এই পরিস্থিতি নিয়ে বরং রাজনীতি শুরু হলো। দেবীনগরের এক ছোট্ট কন্যাকে হারিয়ে সেখানকার মানুষ কোনোরকম বিচার কি পেল? হাহাকারই রয়েছে শুধুমাত্র। দেখুন। কেউ সাইকেলে, কেউ হেঁটে, কেউ আবার মোটর বাইকে। নিম্নবিত্ত হন বা বিত্তবান, সবাই এক জায়গায় দাঁড়িয়ে। সবার যন্ত্রণার নাম জল। জল জীবন দেয়, কিন্তু এই ভাঙাচোরা বাড়িটার ছোট্ট স্বপ্নটা যেন ভেঙে দিয়েছে জল। খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে ছোট্ট স্বপ্নগুলো, কিন্তু সেই স্বপ্ন আঁকড়ে ধরার মতো ছোট্ট প্রাণটা আর নেই। ঘরের ভেতরের জমা জল কেড়ে নিয়েছে 6 মাসের শিশুর প্রাণ। ঘরের ছবিটা আমি একবার যদি দেখাই, যেটা প্রশাসন দাবি করছে, রাজ্যের মন্ত্রীরা দাবি করছেন যে বৃষ্টি হলেই জল 3 থেকে 4 ঘন্টায় নেমে যায়, সেখানে এই শিশুটির মৃত্যুর প্রায় 24 ঘন্টা পরও এখনো কিন্তু সেই ঘরেও জল বর্তমান। সেই দেবীনগর এলাকায় শামুক ভাসছে, মরা শামুক। এখানে মাসখানিক ধরে রাস্তায় জল। আজকে কি করবেন? আজকে কোনো অভিযোগ জানাবেন বা এখন আপনারা কোথায় যাচ্ছেন? আমরা কোনো অভিযোগ জানাতে চাই না। আমরা কি দাবি রাখবো? নাতনি চলে গেল, আর কি দাবি রাখবো? আর দাবি রাখার মতন কিছু নেই। পাকা বাড়ি, তারা তো সবই দেখতে পাচ্ছে, সবই বুঝতে পারছে, সবই দেখে যা করে করবে, এর থেকে আর বলার কিছু নেই বাবা। বিরাটির দেবীনগরের মানুষের কাছে এই ছবিটা কিন্তু নতুন কিছু নয়। এলাকায় ঘুরতে ঘুরতে আমাদের সঙ্গে দেখা হলো ক্লাস 10-এর ছাত্র আবির মণ্ডলের সঙ্গে। থার্মোকলের বোর্ড জোগাড় করে বাড়ি যাচ্ছে ভেলা বানাবে বলে। ক্লাস 10-এর আবির মণ্ডল বিরাটির দেবীনগর এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকে তার অভ্যেস যে বর্ষাকালে এই এলাকায় জল জমে। সেজন্য ক্লাস 5-এ থাকতেই সে ভেলা বানানো শিখেছে। তার কারণ বর্ষায় যে অবস্থা হয়, স্কুলে যেতে পারে না, পড়তে যেতে পারে না। সেই কারণে এবছরও দেখা যাচ্ছে যে জল জমেছে যে পরিমাণে, এবছরও তাকে ভেলা বানাতে হবে। তার কারণ জল জমছে। কোথায় যাও ভেলা করে? ভেলা করে এই দিক দিয়ে যখন প্রচুর পরিমাণে জল ওঠে তখন এই দিক দিয়ে পুরো বেরিয়ে যায়। আর এই দিকটা যা স্কুলের জন্য বেরাচ্ছি, এমনিতে পরীক্ষা আমাদের, এমনিতেই বেরাচ্ছি, তখন প্যান্টে পরে বেরোতে পারছি না, এই কারণে প্যান্টটা ভিজে যাচ্ছে। কজন যেতে পারে ভেলা? এই 3 জন। হ্যাঁ। পুকুর নালা মিলেমিশে একাকার, মশা মাছি রোগ দুর্ভোগের বাস পাশাপাশি। এলাকায় বাংলার বাড়ি প্রকল্পে একাধিক পাকা বাড়ি, আবার উল্টো দিকে তাকালেই না পাওয়ার ছবি দেখতে পাওয়া যায়। অনেকেই আবেদন করেননি, কেন সেটাও যেন একটা রহস্য।
এই বছর যে জলটা হয়েছে এই জলটা এখন 1 মাসের মতো হলো, এই জলটা এখনও স্ট্যাগনেন্ট অবস্থায় রয়েছে। এবার ধরুন জলটা কিছুটা নামলো হয়তো, এবার আবার বৃষ্টি হলে আবার জলটা উঠে যাচ্ছে এবং প্রত্যেক ঘরে ঘরে জল এসে গেছে। উল্টো দিকে পাকা বাড়ি, সরকারের দেওয়া, রাজ্য সরকারের দেওয়া বাড়ি, আপনার বাড়ি কাঁচা কেন? আমি ওই অ্যাপ্লিকেশন করিনি, তার জন্য হয়নি। কেন করেননি? অতটা বুদ্ধিতে হয়নি। এই জলটা কমে গেলে চেষ্টা করব। কি ওই যে জানাবো কীভাবে হচ্ছে, ওদের হলো আমাদের হবে, কিভাবে কি করতে। বৃষ্টির জমা জল কোথা দিয়ে কোথায় গড়িয়ে যায় সেটা বলা মুশকিল, কিন্তু কোনো একটা ইস্যু পেলে রাজনীতির জল গড়ায় বিদ্যুতের গতিতে, যেমনটা গড়াচ্ছে বিরাটির দেবীনগর চত্বরে। এলাকার বিধায়ক আবার রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, উত্তাপটাও যেন তা একটু বেশি। বিরোধীরা রাস্তায় নেমেছে, জবাব চাই তাদের। এর মধ্যে জল, ঘরের ভিতরে জলে কি উন্নয়ন? 1,10,000 টাকা পূজা মণ্ডপে দেবে আর মার্কল খালি হবে, এই হচ্ছে উন্নয়ন। দেওয়ার পর সমবত জানাচ্ছে জলটা এতদিন ধরে জমে রয়েছে, আগলা মারছে। এখানে একটা কলেজ রয়েছে, 2টো স্কুল রয়েছে, তাদের কোনো চিন্তা আছে? বেশি বৃষ্টি তো আগের বছর তো কম বৃষ্টি হয়েছিল, তখন জল জমলো কি হবে? তখন কি হবে জল জমে? তখন 3 মাস এখানে বন্ধ হলে কি হবে? তখন কি হবে? রোগের লোক মূল্য তখন কি হবে? অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারছে না, মানুষ এখানে মানে পরিষেবা পাচ্ছে না। এইবারটা বৃষ্টি যেটা পশ্চিমবাংলায় যে পরিমাণ হয়েছে এবং এক নাগাড়ে বৃষ্টি হওয়া, জল জমেছে, কিন্তু তারপরে যে জলের নিষ্কাশন সেটাও তো দেখতে হবে। জীবন জলে ভরে আছে, কিন্তু সে জীবনে প্রাণের স্পন্দন নেই। জনতা কাকে দুষবে? প্রশাসন নাকি প্রকৃতি? প্রশ্নেও জল জমে যায়নি তো? ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। এই ঘটনাটা দেখতে দেখতে না আমার সেই হাওড়ার ওই তরুণীর কথা মনে পড়ছিল। সে তারও মৃত্যু হয়, কিন্তু তারপরও কিন্তু ওই এলাকার পরিস্থিতি এখনো পাল্টায়নি। তাই বিরাটিরও পরিস্থিতি পাল্টাবে বলে সেখানকার মানুষই আশা করতে পারছে না। কিন্তু অন্য জায়গায় পরিস্থিতি, মানে VIP রোড, কলকাতা ও এয়ারপোর্ট, কলকাতা যশোর রোড সংযোগকারী রাস্তা, শহরের এত গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানকার পরিস্থিতি পাল্টেছে। হাল দেখছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বৃষ্টির পর সেই রাস্তা এখন খানাখন্দে ভরে রয়েছে। বৃষ্টি হলেই কাদা জল, বৃষ্টি থামলে ধুলোয় নরম। 2 পা এগোলেই গর্ত, জল ভরা খন্দ পথে ঝুঁকির যাত্রা। এই জ্যাম, যত রকম পেশেন্ট আছে বা অফিস যাত্রী যারা আছে তাদের খুবই দুর্দশার মধ্যে পড়ছে। হলদিরামের সামনে এতটাই জল যে মানে 30 দিনের মধ্যে 20 দিন জল জমেই থাকে। সারাই কবে হবে এই প্রশ্ন তো সাধারণ মানুষ করছেন, কারণ সাধারণ মানুষ বাধ্য হয়ে এই প্রশ্ন করতে বাধ্য হচ্ছেন। বৃষ্টিকেই ঢাল করছে যদিও পুরসভা। রাস্তা নিশ্চয়ই পৌরসভা, আমাদের তো দায়িত্ব আছে। PWD কাজটা করবে যে জলটা না কমলে একটার পর একটা বৃষ্টি হচ্ছে। আর VIP রোড বুঝতে পারছেন কতটা রাস্তা? এয়ারপোর্টের কাছে যেখানে এই VIP রোড শেষ হচ্ছে না, তার কয়েক কিলোমিটার দূরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে। নামে তালেবর, চেহারায় কঙ্কালসার। প্রতি মিনিটে একটি করে দুর্ঘটনা ঘটে এখানে, এবং সেটাই ওখানকার মানুষের যেন অভ্যেসে পরিণত হয়েছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, খুব বাজে অবস্থা, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলো বলে। কাল রাত্রে অলরেডি অ্যাক্সিডেন্ট হয়েছে। যতবার সংস্কার হয় এমন সংস্কার হয় আবার খারাপ হয়ে যায়। এই রাস্তা প্লাস যশোর রোড তো খারাপ যে 1 ঘন্টা রাস্তা 5 ঘন্টা লাগছে। মানে এত ভাঙা রাস্তা পশ্চিমবাংলায় আমরা মানে কোন জায়গায় আছি? গোটা রাজ্যের এরকম রাস্তার ছবি আপনাদেরকে প্রত্যেক দিন দেখাচ্ছি। গোটা কলকাতা সংলগ্ন এলাকায় একই অবস্থা প্রত্যেকটা রাস্তার। কলকাতার মেয়র যদিও এই বৃষ্টিকেই ঢাল করছে। দিন বৃষ্টি কমলে রাস্তাঘাট সব ঠিক হয়ে যাবে। কলকাতা না, চারিদিকে পিচের শত্রু হচ্ছে জল। বৃষ্টি বন্ধ হলেই রাস্তাঘাট 10 দিন ড্রাই পেলে সব ঠিক হয়ে যাবে। বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের চিঠি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা উল্লেখ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ তৃণমূলের। এই চিঠি নিয়ে দিল্লি পুলিশ ও বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। এটা কোনো ভুল নয়, ইচ্ছাকৃতভাবে অপমান। সংকীর্ণ রাজনীতির জন্য বাংলা ও বাংলাদেশকে এক করে দেখানো হচ্ছে। দিল্লি পুলিশের চিঠি কড়া নিন্দায় অভিষেক। বাংলাদেশি বলে কোনো ভাষাই নেই, বাংলাকে বিদেশি ভাষা বলে আমাদের পরিচয় আঘাত। বাঙালিরা তাদের নিজের দেশে বহিরাগত নন। বা অবিলম্বে দিল্লি পুলিশ অফিসার অমিত দত্তকে সাসপেন্ড করতে হবে। দিল্লি পুলিশকে ক্ষমা চাইতে হবে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলা বিরোধী আরও একবার প্রমাণিত। বিজেপি ভারতের বহুত্ববাদকে সম্মান করে না, বিভাজনে বিশ্বাসী। কড়া আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH